তো পালিয়ে যাবে এরা, যুদ্ধ লাগলে পালিয়ে যাবে, 72 ঘন্টার মধ্যে পালাবে, তুমি দেখতে পাবে। যার যার নিজস্ব ফ্লাইট ধরে পালিয়ে যাবে, চার্টার ফ্লাইট ধরে, থাকবেই না। এখন অলরেডি ওরা ইরানের মাধ্যমে মধ্যস্থতা করতে চাইছে। গতকাল না পরশুদিন, সঠিক তথ্য জানি না, কিছু কিছু খবর আসছে যে ইরানের মাধ্যমে টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে, আমাদের প্রধানমন্ত্রী নাকি ফোন ধরেনি, রিসিভ করেনি। তো ওরা অলরেডি মধ্যস্থতার দিকে করার চেষ্টা একটা চালাচ্ছে। ফাইনালি যদি পাক অধিকৃত কাশ্মীর পকেও যদি আক্রমণটা হয়, ওখানে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, পালাবে। পেহেলগাঁও থেকে একেবারে পশ্চিমবাংলার বাঙালি সমস্তটা তো আবেগ মিশিয়ে, আমি বলছি সিকিউরিটি ব্রিজ থেকে শুরু করে ধর্মের যে আঙ্গিক লাগলো সবটা মিলে আপনি ঠিক এই কাশ্মীরের নিহতদের ঠিক কিভাবে দেখলেন? এই গোটা ঘটনা, চলে গেলেন জঙ্গিরা, ওই সিকিউরিটি ব্রিজ করে আবার ফিরে যেতে পারলেন, লস্করি তো এইবার দায় স্বীকার করলেন বটে, এতগুলো মানুষের দায়। যে ঘটনাটা ঘটেছে সেটা তো এখন সারা বিশ্ব জেনে গেছে, তীব্র প্রতিবাদ হচ্ছে, ধিক্কার হচ্ছে। যেদিন প্রথম ঘটনাটা শুনি সেদিন আমারও মনে হয়েছিল, মানে এত ব্লাড ইজ, মানে কী বলবো, সো বয়েলিং, এত রক্ত গরম হচ্ছিল, মনে হচ্ছিল আমাকে এখন কোনো আগ্নেয়াস্ত্র দিলে আমিও নেমে যাবো আর কি। সেটা একটা মানুষের ইমোশন কাজ করে, তো তাৎক্ষণিক ইমোশন। তারপরে যখন ইমোশনটা আস্তে আস্তে কমতে শুরু করে স্বাভাবিক নিয়মে, তখন আমি ভেবে দেখলাম যে একটা ঘটনা এটা তো সত্যই যে ইন্টেলিজেন্স ফেল করেছে। ইন্টেলিজেন্স ফেল করা, ইন্টেলিজেন্সের যেমন সাকসেস থাকে, ইন্টেলিজেন্সের ফেলিউরিটিও থাকে। তাহলে টুইন টাওয়ার ধ্বংস হতো না, অত বড় তাদের FBI, তারপরে আমাদের বম্বেতে ওই অ্যাটাক হতো না, একটার পর একটা অ্যাটাক হচ্ছে, নৌকো করে যে আসছে টেররিস্টরা, সবার সামনে চলে এলো, এসে মেরে দিয়ে বেরিয়ে গেল। এটা ইন্টেলিজেন্স ফেলিওর সব ক্ষেত্রেই। এবং আমাদের মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো, ওটাও ইন্টেলিজেন্স ফেলিওর। ইন্টেলিজেন্স সাকসেসও আছে, যে সাকসেস না থাকতো তাহলে 2020 পর থেকে এত মানুষ কাশ্মীরে যেত না, 370 তোলার পর। এটা একটা খুব সদর্থক দিক ছিল। কাশ্মীরের মানুষরা তো সামান্য কিছু টাকার বিনিময়ে, এত অভাব তাদের, সামান্য কিছু টাকার বিনিময়ে তারা পাথর ছুঁড়তে রাজি হয়ে যেত, তারা টেররিস্টের গ্রুপের মধ্যে নাম লেখাতে বাধ্য হতো, সমস্তটাই অর্থের বিনিময়ে, অর্থের লোভে। যখন সেখানে ইকোনমিটা একটু ঘুরে দাঁড়াতে শুরু করলো এবং তার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো যথেষ্ট উন্নত হচ্ছিল 370 তুলে দেওয়ার পর, তখন স্বাভাবিক ছন্দে যখন কাশ্মীর ফিরে আসছে, তখন নিশ্চয়ই যাদের অ্যানার্কি তৈরি করার উদ্দেশ্য, তারা তো চুপ করে বসে থাকবে না, তারা তো চাইবেই যে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হোক। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যটা কিছুটা হলেও সাকসেস হয়েছে। মাঝখান থেকে কতগুলো অমূল্য প্রাণ যারা ঘুরতে গেছিলো, বেড়াতে গেছিলো, তোমরাও যাই, আমরা এরকম পরিবার নিয়ে আজকে ওই জায়গায় আমিও থাকতে পারতাম, বা আমারই কোনো হয়তো আত্মীয় পরিজন থাকতে পারতো, কেউ না কেউ তো ছিল এই 26টা মানুষ। তা এটা, এই নারকীয় হত্যাকাণ্ডটাকে মানে মাফ করা যায় না, কোনো মতেই মাফ করা যায় না। এবং এটা যে ঘটনা যে এর মধ্যে এই যে ধর্ম খুঁজে খুঁজে মারা হলো, মুখ হলো তমুক হলো, এটাও কিন্তু একটা পলিটিক্স। ধর্ম খুঁজে খুঁজে যদি আমি মারতে পারি, তাহলে একটা হিন্দু মুসলমান বিভাজন আমি তৈরি করে দিতে পারবো ভারতবর্ষে। হিন্দুরা মুসলমানদের উপর রেগে যাবে, মুসলমানরা একটুখানি জড়সড় হয়ে থাকবে। এইরকম একটা ঘটনা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এই ডিভাইড অ্যান্ড রুলটা, যেটা চিরকাল এই শব্দটা আমরা শুনে এসেছি, সেটা অত্যন্ত অ্যাপ্লিকেবল হবে। এবং এই দেখো, ব্যাপার হচ্ছে যে মানে ইন্টেলিজেন্স হাজার রকম কাজ করলেও তাদের সাকসেস একটা থাকে, তাদের সাকসেসের কন্টিনিউটি একটা আছে, কিন্তু একটা যদি ভুল হয় তখন কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলা হয় না, তাদের আগের যতগুলো সাকসেস সব কিন্তু জলে চলে যায়। আর টেররিস্টদের ক্ষেত্রে হাজারটা মুভমেন্ট হয়তো ওদের ফ্রুটফুল হলো না, কিন্তু একটা যদি ফ্রুটফুল হয়ে যায়, সেটা কিন্তু বিরাট হিসাবে তাদের সাকসেস হিসাবে দেখা হয় আমাদের এখানে। এছাড়া তারপরে অনেকগুলো জিনিস বিচার্য আছে, যেমন একটা সময় যখন 370 তুলে দিল, আমাদের দেশে তো সব কিছু তো ফাইনালি সুপ্রিম কোর্ট আইনের জায়গায় আমরা চলে যাই না। আদালত যখন বললো যে ওখানে আস্তে আস্তে ইলেকশনে চলে যাবো, ভোট করো, গভর্নমেন্ট কিন্তু বলেছিল যে কাশ্মীর পিপল মানে আর নট রেডি ফর ইলেকশন অ্যাট দিস মোমেন্ট, লেট দেম সাম টাইম, ওদের কিছু সময় দাও, লেট দেম বি অ্যাকাস্টমড উইথ দিস নিউ রুল। হোয়াট ইজ 370, এটা রেভলিউশনের পরে কী হতে পারে, এটা মানুষকে একটা সময় দিতে হবে। তার জন্য প্রেসিডেন্ট রুল থাকুক, প্রেসিডেন্ট রুল তুলে দিতে বলা হলো, তুলে দেওয়া হলো, ইলেকশন হলো, ইলেকশন হয়ে ন্যাশনাল কনফারেন্স এলো, যদিও কংগ্রেস তার সহযোগী ছিল, কিন্তু ন্যাশনাল কনফারেন্স এত বেশি সিট পেয়েছে যে কংগ্রেসের কোনো প্রয়োজন হয়নি। আর ওখানে চিরকালই ভোটটা এরকমই হয়, কাশ্মীরে
একটু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ বলে তারা একটা ক্লাসকে ভোট দেয়, জম্মুতে আবার হিন্দু বেশি বলে জম্মুতে হয়তো একটু দক্ষিণপন্থী দলরা বেশি পায়। হ্যাঁ, এটা একটা এই ডিমার্কেশনটা চিরকালই ছিল। ঘটনা সমস্ত কিছু সূত্রপাত একটা জায়গার থেকে হয়, কিন্তু ইতিহাস ভুলে গেলে মানুষকে হবে না। আজকে মানুষ ইতিহাস যদি ভুলে যায়, সব কিছুর কিন্তু শিকড় একটা আছে, এবং সেটা মহীরুহ হয়েছে। সেই শিকড় হচ্ছে 1947, সেই শিকড় হচ্ছে যুদ্ধ, সেই শিকড় হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, সেই শিকড় হচ্ছে সিজফায়ার নেহরু ডিক্লেয়ার করে দেওয়া, সেই শিকড় হচ্ছে রাষ্ট্রসংঘে চলে যাওয়া, যখন আমরা নিয়েছিলাম এই পাক অধিকৃত কাশ্মীর, যেখানে সমস্ত টেররিস্টের মানে ডেন, ওইখান থেকেই সমস্ত কিছু শিক্ষা দেওয়া হচ্ছে টেররিজম। সেই জায়গায় তো আমরা কবেই হাত করে ফেলেছিলাম, আমরা পারলাম না নিতে। তখন আমাদের মহানুভবতা দেখালাম, আমরা এতগুলো ডেড বডি ফেরত দিয়ে দিলাম। কার্গিল যুদ্ধের সময় তাই হয়েছে। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান স্বীকার করছে না এটা তাদের আর্মিদের ডেড বডি, তারপরে ভারতবর্ষ তাদেরকে নিয়ে আসে। এইরকম ঘটনাগুলো ঘটেছে আমাদের দেশে। তারপরে এবারে যখন কাশ্মীর ইলেকশন হলো, কি হলো, আমি একটা মানে সূত্র থেকে জানতে পারছি যে ল অ্যান্ড অর্ডার একদমই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট দায় তার এড়াতে পারেন না এই ইন্টেলিজেন্সের ফেইলিউরিটি থেকে, একদমই। সেই দায় কেন্দ্রীয় সরকার স্বীকারও করেছে সর্বদলীয় মিটিং। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যুরিজমের পুরো দায়িত্বটা ছিল কিন্তু রাজ্য সরকারের উপর, মানে ওমর আবদুল্লার উপর। আজকে আমি শুনছি যে ওমর আবদুল্লার কাছে খবরই নেই যে এত টুরিস্ট পহেলগাঁও তো বৈশারানে যায়। বৈশারান এখন খোলার কথাও না। বৈশারান খোলার কথা হচ্ছে যখন অমরনাথ যাত্রা হবে, তার আগে বৈশারান খোলার কথা। 2-2.5 ঘন্টার যেখানে জার্নি, হাঁটতে লাগে, মানে আমাদের মতো মানুষরা যেতেও পারবে না বৈশারানে, ঘোড়ার পিঠে কিছুটা অব্দি যায়, তারপরে হাঁটতে হয়। এবং তারা জানেই না। এবং ওমর আবদুল্লাহ বলছে আমি জানাবো কি, আমি জানি না যে ওখানে পয়সার জন্য, পয়সার লোভে হোটেল মালিকরা, হোটেলিয়াররা টুরিস্টদেরকে পাঠিয়ে দিচ্ছে। এবং কিছু কিছু টাকাবুকু মানুষ থাকে যে আমরা যাবো, ঘুরবো, সুইজারল্যান্ড বলা হচ্ছে জায়গাটাকে, যাবো দেখতে। মানে এইরকম একটা জায়গা, মানে পর্যটন সংস্থার কোনো রকম থেকে কোনো রকম মানে কোনো তাদের জানেই না তারা, এটা তাদেরও ফেলিউরিটি। এটা খালি কেন্দ্রীয় সরকারের ফেলিউরিটি বলে বলছি না, এটা রাজ্য সরকারের ফেলিউরিটি। কিন্তু ফেলিউরিটির বলি হলো আমার তোমার ঘরে সাধারণ কতগুলো মানুষ। এটা অবর্ণনীয়। একটি বাচ্চা সন্তানের সামনে তার বাবাকে মারা হচ্ছে, সে তো ট্রমায় চলে যাবে। এ উত্তর কে দেবে? এ তো ট্রমায় চলে যাবে সেটা। সুতরাং এই যে প্রতিশোধ, বদলা, আজকে যে সারা ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি, ওদিকে গুজরাট থেকে অরুণাচল অব্দি যে মানুষ চিৎকার করছে বদলা বদলা, স্বাভাবিক। এ তো স্বাভাবিক। এই জাতীয়তাবোধটা যদি এখন উগ্র বলা হয়, কিছু করার নেই, তাহলে উগ্র। শুধু আমি 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 শুধু একটু জানতে চাইবো যে শুধু কলমা পড়তে পারলো না বলে এগুলো আমি দেবাশিস বাবু কোনোভাবে পড়তে পেরেছিলেন না, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি বাঁচলেন, বাকিরা বাঁচলেন না, মহিলাদের ছাড় দিলেন। কেমন একটা সেই জল ঘোলা লাগছে না? মানে বিষয়টা ধর্মের আঙ্গিক, কিন্তু ঠিক স্পেসিফিক ধর্মের আঙ্গিক। হ্যাঁ, স্পেসিফিক এইটার জন্যই আমি প্রথমে তোমাকে বলেছি একটা কথা, যে আমি খালি দেখো, ওরা কিন্তু ওদের হাতে যা অস্ত্র ছিল, যেটা কাসাব করেছে, ধাই 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 মেরে যাচ্ছে যে আসছে সামনে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সি কিছু দেখছে না, ডাজন্ট বদার, মেরে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে সেটা কিন্তু হলো না। ওরা ধাদ্দার ধাদ্দার করতে কিন্তু চালাতে পারত, ধাদ্দার ধাদ্দার করে চালানো না কেন? সেখানে অনেক মানে যারা গাইড ছিল, অমুক ছিল, তারা অন্য ধর্মের ছিল। এরা দেখলো যে খালি মারলে হবে না, এবং কেন মহিলাদের ছেড়ে দিল, এই প্রশ্ন কেন আসে না মানুষের মধ্যে? কারণ পুরুষদেরকে টার্গেট করা হয়। মহিলাদের ছেড়ে দিলে এই কারণে, মহিলাদের যদি এবার মারত, অনেক পুরুষদের মধ্যে কেউ না কেউ দৌড়ে হোক, যেভাবে হোক, প্রাণ বাঁচানোর জন্য হোক, কোনোভাবে হোক, একটা খবর টবর কিছু দেওয়ার একটা চেষ্টা করছে সিকিউরিটির কাছে বা ইয়ের কাছে, মিলিটারির কাছে। মহিলাদের ক্ষেত্রে তখন সেই নার্ভটা রাখা সম্ভব না, যখন তার হাজবেন্ডকে মেরে দিচ্ছে। যার ফলে আইডেন্টিফাই পুরুষ, এবং আইডেন্টিফাই করো একটা সেক্টরকে ধর্মে, যাতে আমি বিভাজনটা ভারতবর্ষে দেখো, ওরা কিন্তু সাকসেস। আজকে ভারতবর্ষে কিন্তু প্রচুর সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, অমুক জায়গায় দেখতে পাচ্ছি মুসলিমদের উপর একটা অসম্ভব আক্রোশ। এটা তো কাম্য নয়, কখনোই, এটা কখনোই কাম্য নয়। আমাদের ভারতবর্ষের অনেক মুসলিম আছে, তারা ভারতীয় নাগরিক, তারা ভারতবর্ষের জন্য প্রাণ দিতে পারে, এরকম অনেক মুসলিম আছে। কিন্তু কিচ্ছু করবার নেই যে আজকে মানুষকে এইভাবে একটা বিভাজন করে দেওয়া হলো, যে হিন্দু মুসলিম ভাগ হোক। ওই কারণে ওরা পারপাসলি করেছে, খালি গুলি মারার উদ্দেশ্যে না। গুলি মারার উদ্দেশ্য হলে অন্তত আরো 50-60টা চলে যেত, 100টা চলে যেত হয়তো, পর্যটক যাচ্ছিল ওখানে। তো কেন করলো ওরা? টাইম স্প্যান খুব কম, বেশি সময় নেবে না, 15-20 মিনিটের মতন করেছে অ্যাকশনটা, এই করে বেরিয়ে গেছে। কিন্তু ঠান্ডা মাথায় ইতিহাসটা জানতে হবে, কেন এই বৈরিতা কিসে এত দিন ধরে, 78 বছর স্বাধীনতার পর থেকে আমরা এই যে বিষটা আমাদের মধ্যে রয়েছে, এটা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। একটা সিন্ধু জলচুক্তি বাতিল করে দিলাম,
সব কিছু হয়ে গেল, এটা হতে পারে না। সিন্ধু জলচুক্তি বাতিল মানে দুম করে বললেই হবে না, কিন্তু এর অনেকগুলো সমস্যাও আছে। আপাতত হ্যাঁ, স্থগিত আপাতত স্থগিত, এটা অনেক সমস্যা আছে। 1960 সালে সেটা হয়েছিল, এবং আন্ডার দ্য সুপারভিশন অফ ওয়ার্ল্ড ব্যাংক, এবং এটা তো আরবিট্রেশনে চলে যাবে। আরবিট্রেশনে যাবেই, এবং সেখানে তখন মানবতা নিয়ে প্রশ্ন উঠবে। তা আমার কথা হচ্ছে, ইসরায়েল কোন মানবতার ধার ধরেছে? কোন ধার ধরেছে? শেষ করেছে তো গাজাকে, মেরেছিল তো 40 জন না 400 জন। ইসরায়েলে 400 জন মেরেছিল, 40,000 মেরে দিয়েছে। আজকে হামাস বলছে পাকিস্তানের আইএসআই এর সাথে মিটিং করছে, তাহলে ন্যাচারালি ইসরায়েলেরও আসছে 20 জন না 22 জন মোসাইদ তারা ঢুকেছে ভারতবর্ষে। এটা লেটেস্ট নিউজ আমি শুনছিলাম, কতগুলো টেলিভিশন চ্যানেলে দেখাচ্ছিল সেই ব্যাপারটা। তা ঘটনা হচ্ছে যে এই এই বৈরিতেটা, এই বিভাজনটা তৈরি করে দেয় ভারতবর্ষ, যাতে ইউনাইটেড না হতে পারে। একটা জিনিস আপনি ভাবুন যে পাকিস্তানের মেন মিডিয়া যেরকম আমাদের মেন মিডিয়া রয়েছে তাদেরও রয়েছে, সেখানে অর্ধেক বেলা কারেন্ট থাকে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এবং পাশ দিয়ে আফগানিস্তান ধরে আপনি আপনি গোটা ব্যাপারটা যদি একটা একটা ম্যাপের একটা জায়গায় আনেন, তাহলে অর্থনীতির এই অবস্থা থেকেও তারা বন্দুক ধরছে। আর ওই যে কাশ্মীরেতে এমন কিছু মানুষ আছে, তারা আবার চাইছে যে সেখানে স্কুল হোক, কলেজ হোক, ডেভেলপমেন্ট হোক, কারখানা হোক। সেই জায়গায় কারা ঠিকই এই এই বন্দুকটা ধরছে? আমি বলছি পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, বা কাশ্মীরের লোকাল কিছু মদত থাকুক, থাকতেই পারে, সেটা খবর বলবে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে খবর থাকবে। আমি বলছি এই বন্দুকধারী কারা, যেখানে অর্থনীতির এই অবস্থা? এখন ব্যাপার হচ্ছে যে কাশ্মীরের এই পাকিস্তানের রাষ্ট্র তো চালায় সরকার না, হ্যাঁ, গভর্নমেন্ট চালায় না। হ্যাঁ। আমাদের দেশে যেমন একটা গভর্নমেন্ট আছে, হুম, সে আজকে বিজেপি আছে, আগে কংগ্রেস ছিল, আগামী দিনে আবার কি আসবে, যাই হোক সেই আসুক। কাশ্মীরটা তো সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে মিলিটারি এবং আইএসআই। ও ইচ্ছে করলে আজকে প্রধানমন্ত্রী যে আছে তাকে কান ধরে সরিয়ে দিতে পারে। আমাদের দেশে কিন্তু সেটা হবে না। আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশগুলো আজকে সর্বভারতীয় দলগুলো একসাথে কেন্দ্রীয় সরকারের পাশে আছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের সবচেয়ে বড় কনসলিডেটেড একটা ভিত, আমাদের সুদৃঢ় ভিত। ওদের কি হচ্ছে, দেশ ভাড়বে যায়। তুমি একটা জিনিস ভাবো, ওদের যে সেনাপ্রধানের যে মুনির, যার ওই প্লেয়ারিং বক্তব্য এইভাবে দাবানল মতন ছড়িয়ে গেছিল, সে তার পরিবারকে সেফেস্ট জায়গায় পাঠিয়ে দিল ইংল্যান্ডে। তার বুকে দম থাকলো না যে তার পরিবারটা পাকিস্তানে থাকুক, সে কিন্তু পাঠিয়ে দিয়েছে তার স্পেশাল ফ্লাইটে, স্পেশাল এয়ারলাইন্সে, তাকে সুন্দর জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমি যদি মরে যাই, আমার পরিবারটা বেঁচে যায়। ওদের কিচ্ছু আসে যায় না, ওরা কিন্তু ভালোভাবেই আছে। 1,000 টাকা যদি আটার দাম হয়, তাতে ওদের কিচ্ছু আসে যায় না। ওদের সাধারণ মানুষের মরে গেলে ওদের কিছুই আসে যায় না। ওরা জানে আমরা একটা হারাকিরির জাত, হারাকিরি। জাপানে যে হারাকিরি হয়, ওই হারাকিরি। আত্মাহুতি দেবো, মরবো, তবু আমরা ভারত বিরোধিতা চালিয়ে যাবো। নাহলে একটা দেশ এত বছর একসাথে স্বাধীন হওয়ার পর দেশটার কোনো ডেভেলপমেন্ট নেই কেন? দেশটা তো বলতে পারতো ভারতবর্ষকে যে তোমরা ভাই আমাকে সাহায্য করো, তোমাদের টেকনোলজি দিয়ে আমাদের সাহায্য করো, আমরা কিভাবে উন্নত করতে পারি। নাকি আমরা এখনো মাদ্রাসায় পড়ে থাকবো? এরা কেউ মাদ্রাসায় পড়েছে না? এই আইএসআই এর প্রধান যারা, মিলিটারি প্রধান যারা, চোস্ত অক্সফোর্ডিয়ান ইংরেজি বলছে, এরা তো কোনো মাদ্রাসায় পড়েনি। এরা এদেরকে এইভাবে মানে বলিকা বকড়া করে রাখছে। টাকা দাও, 10,000, 20,000, 25,000 টাকা দিলে বিক্রি হয়ে যাচ্ছে একটা ছেলে। আমাদের একটা ছেলে আর্মস ধরতে পারবে? 2 কোটি টাকা দিলে আর্মস তুমি ধরবে না। তুমি বলবে এটা আমার কাজ না, একটা কালাশনিকভ নিতে পারবে না হাতে। তা তারা সেটা নিয়ে দিব্য রয়েছে, তারা তো কিছু আসে, তারা এখনো বলছে জান্নাতে যাবে, অমুক যাবে, হুড়ি দেখবে ওখানে গিয়ে। এই জায়গায় তারা বসে আছে। মুসলিম সমাজটাকে, শিক্ষিত সমাজকে এটা বুঝতে হবে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে কাটাকাটি, হানাহানি, মারামারি চলছে। আবার কিছু কিছু ডেভেলপ মুসলিম কান্ট্রি, দেখো সৌদি আরব কোথায় চলে যাচ্ছে, এসব অ্যালাউ করছে না সৌদি আরব। সৌদি আরব আজকে নিঃস্বার্থভাবে ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কাতারে দাঁড়িয়েছে। কিসের জন্য দাঁড়াচ্ছে? এটা জানে যে ভারতবর্ষের সম্বন্ধে আমাদের ব্যবসা হবে ভাই। চায়না ধরি মাছ নাচুই পানি করে আছে। চায়না জানে যে আমার সাথে আমেরিকার এখন শুল্ক নিয়ে যে অবস্থা হচ্ছে, আমি তো ব্যবসা করতে পারবো না। ভারতবর্ষে যদি ব্যবসা আমার বন্ধ হয়ে যায়, আমার তো শেষ। আমি চটা দিয়ে যাবো কেন? বোকা নাকি? চায়নার মুসলিমরা কথা বলতে পারে? ওই যে ওই মুসলিমদের ওখানে যেভাবে রাখা হয়েছে, যেভাবে থাকে, বিশেষত উইঘুর হ্যাঁ, মুসলিমদের। আমরা এই যে উইঘর মুসলিমদের অবস্থা, যেখানে কোরআনের সাথে লাল বই পড়তে হবে, হ্যাঁ, মাজুতিন পড়তে হবে, যেখানে সেখানে সেই দেশে ওরা কিছু করতে দিয়েছে? সৌদি আরব করতে দিচ্ছে, ইসরায়েল করতে দিচ্ছে। আজকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওরা তাণ্ডব চালাচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে গিয়ে ওরা সমস্যা তৈরি করছে। আজকে তাহলে এখানে একটা এরকম কনসোর্টিয়াম তৈরি হোক, ইসরায়েল, সৌদি আরব, চায়না, ভারতবর্ষ, এটা সবাই মিলে তৈরি হোক তাহলে টেররিজমের বিরুদ্ধে। বক্তব্য তো আমাদের থাকবে একটাই, টেররিজম। সেটা ইসলামিক টেররিজম হলে বলতে হবে ইসলামিক টেররিজম।
হিপোক্রেসির কোনো জায়গা নেই। হরি মাছ নাচে আমি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলবো আর ইসলামিক টেরোরিজম বলতে পারবো না, খালি টেরোরিজম বলবো। কেন ভাই? আজকের মানুষকে এটা বোঝালে হবে না, তত্ত্বহীনভাবে বলো। হিন্দুত্ববাদী নিয়ে কথা বলছো যখন, যে হিন্দুত্ববাদীরা অমুক করছে তমুক করছে, আমি জানি না কি করছে, কটা হিন্দুত্ববাদী সংগঠন অন্য দেশে গিয়ে জঙ্গি হামলা করছে আমার জানা নেই। কিন্তু যদি ইসলাম সন্ত্রাসবাদী হয়ে থাকে সেটাকে ইসলাম সন্ত্রাসবাদী বলো, কিন্তু সব ইসলামই সন্ত্রাসবাদী নয়। কিন্তু সন্ত্রাসবাদ ইসলাম মদত দিচ্ছে, ইসলাম সন্ত্রাসবাদী মদত দিচ্ছে, ভাইস ভার্সা। এখন যদি যুদ্ধ হয় ভারত পাকিস্তান, ঠিক কি পরিস্থিতি দাঁড়াবে? যুদ্ধ হওয়ার মতন আমার ব্যক্তিগত যতদূর ধারণা হচ্ছে যে যুদ্ধ হওয়ার মতন পরিস্থিতি যতই হবে 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 মনে হবে, আমার মনে হয় হবে না। তার প্রথম প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষ সত্যিই কিন্তু শান্তির দেশ, শান্তির দেশ ভারতবর্ষ। প্রয়োজনে ভারতবর্ষ কিন্তু রুখে দাঁড়াতে পারে। মহাত্মা গান্ধী শান্তির বাণী যেমন বলেছেন, তেমন আমাদের লিডার নেতাজি সুভাষচন্দ্র বোসও কিন্তু সহিংস আন্দোলন, টিট ফর ট্যাট, মারের বদলা মার, এটা কিন্তু উনি দিতে জানতেন। তুমি কতদিন অব্দি মার খাবে বাবা? তোমাকে তো একটা প্রত্যাঘাত করতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, সারা ভারতবর্ষে যে ধরনের একটা ফোবিয়া তৈরি হয়েছে, এই ফোবিয়াকে প্রশমন করতে গেলে সহজে কিন্তু হবে না। কেন্দ্রীয় সরকারকে কিছু না কিছু করতে হবে। মানুষ রেজাল্ট দেখতে চাইছে, লাশগুলো দেখতে চাইছে, এবং অবশ্যই যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং তাদের পেছনে যারা আছে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে খুঁজে বের, এটা দেখতে চাইছে। এটা ঘটনা। এবং পাক অধিকৃত কাশ্মীর আদৌ নিতে পারবে কিনা, ভীষণ সুযোগ। বালুচিস্তান পুরো পাশে, ভারতবর্ষ পাঞ্জাবের একটা সেকশন পুরো পাশে। নাহলে ভারতবর্ষের বিপদ আছে। একদিকে ইউনিসের ওখানে ওরা রেড কার্পেট ফেলে রেখেছে, পশ্চিমবাংলাও কিন্তু বিপদে। যার জন্য তুমি দেখবে পরশু দিন টিভিতে শুনছিলাম, টেলিভিশন চ্যানেলে হাসিমারাতেও রাফায়েল একটা মহড়া করছে। এই জায়গাটাও কিন্তু সুবিধা নেই। এখান থেকেও আর কোনো তো ওয়েস্ট ওয়েস্ট আমাদের কাছে বিপজ্জনক তো বটেই, নর্থ ইস্টও তাই। ত্রিপুরা, আসাম, পশ্চিমবাংলা, ভূগোলটা দেখো, ভৌগোলিক অবস্থানটা দেখো। এবং সেইখানে যতদিন হাসিনা থাকতো ততদিন এটা কিছু করতে পারতো না। যেই খালেদা জিয়া আসতো বা অন্য কোনো আদার দেন হাসিনা আসতো, সঙ্গে সঙ্গে আইএসআই এর ওখানে সক্রিয়তা বেড়ে যেত। এটা সবসময় হয়েছে, আজকেও হচ্ছে। তাই ইউনুসের আমলে দেখো, ইউনুসের ওখানে সাংঘাতিক রকমের বেকারি, দারিদ্র, আমাদের এখান থেকে মশলাপাতি না গেলে খেতে পায় না। হ্যাঁ, তো এই যে সিন্ধু জল চুক্তি এটা হলো, আজকে যদি ফারাক্কা করে এটা ভারত, তো শেষ তো বাংলাদেশ। করছে না তো। উড়ির যুদ্ধ, বালাকোট, পুলওয়ামা, কার্গিল, এতগুলো হয়ে যাওয়ার পরেও কিন্তু সিন্ধু জলচুক্তি বাতিল হয়নি। প্রধানমন্ত্রীর একটা কথা মনে আছে কিনা জানি না, যে রক্ত আর জল একসাথে বইতে পারে না, সেই কথা তিনি রাখেননি তখন তো। তারপরে তো সিন্ধু জলচুক্তি চলেছে, কিন্তু আজকে সে বাধ্যই ওই জায়গায় হাত দিচ্ছে। মানে সাধারণ, ধরো এটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল, সাধারণ মানুষ তো অ্যাফেক্টেড মারাত্মকভাবে হবে। ইরিগেশন শেষ। এটা তো দিয়েছিল ইরিগেশনের জন্য, এবং তখন ভারতবর্ষ ফান্ডিং করেছিল 1960 সালে। এটা ইতিহাস বলছে। তোমার ইরিগেশনের জন্য, ব্যারেজের জন্য ভারতের ফান্ডিং ছিল পাকিস্তানে এই সিন্ধু জল চুক্তিতে। এবং এটা ওয়ার্ল্ড ব্যাংক বলেও চলেছে, তোমাদের আস্তে আস্তে এর ওপর নির্ভরতা কমাতে হবে। মানে তোমাদেরও কিছু করতে হবে, এর নির্ভরতা তোমাদের ধীরে ধীরে কমাতে হবে। এটা জল খাওয়ার জন্য দেওয়া হয়নি, খাবার জলের জন্য। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট প্রজেক্ট এগুলো চলে দেওয়া হয়েছে, লোডশেডিং হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, একদমই তাই, আমি বললাম। অন্ধকার হয়ে যাবে। ওরা জানে যে ওদের সাধারণ মানুষের মধ্যে রিভোল্ট হবে। তুমি দেখছো তো, প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কার বলছেন 30 বছর ধরে আমরা নার্চার করি টেরোরিজমকে, আমরা পুষেছি, তার খেসারত দিতে হচ্ছে আমাদের। তার মানে কি, ডিফারেন্স তৈরি হচ্ছে মিলিটারির সাথে এবং অ্যাডমিনিস্ট্রেশনে, সরকারের। এর ঘটনা, এ তো পালিয়ে যাবে এরা। যুদ্ধ লাগলে পালিয়ে যাবে, 72 ঘন্টার মধ্যে পালাবে, তুমি দেখতে পাবে। যার যার নিজস্ব ফ্লাইট ধরে পালিয়ে যাবে, চার্টার ফ্লাইট ধরে, থাকবেই না। এখন অলরেডি ওরা ইরানের মাধ্যমে মধ্যস্থতা করতে চাইছে। গতকাল না পরশুদিন, সঠিক তথ্য জানি না, কিছু কিছু খবর আসছে যে ইরানের মাধ্যমে টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে, আমাদের প্রধানমন্ত্রী নাকি ফোন ধরেনি, রিসিভ করেনি। তো ওরা অলরেডি মধ্যস্থতার দিকে করার চেষ্টা একটা চালাচ্ছে। ফাইনালি যদি পাক অধিকৃত কাশ্মীর পকেও যদি আক্রমণটা হয়, ওখানে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, পালাবে। এই নাচ, এছাড়া এদের কোনো উপায় নেই।